Master Trade. আসসালামু আলাইকুম সকলকে। আজকের ইন্টারভিউ সেশনে সবাইকে স্বাগতম। এই সেশনের আমি সাগর শরীফ হোস্ট হিসেবে আছি এবং আমাদের সাথে যুক্ত আছে এমডি রাহাত ইসলাম তন্ময় ভাই। আমরা শুরুতেই একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনার নাম, কোথায় থাকেন এবং কি করেন? আমার নাম রাহাত ইসলাম তন্ময়। আমি ঢাকা থাকি। আর হচ্ছে আমি গত ৫ থেকে ৬ বছর যাবৎ ট্রেডিং এর সাথে যুক্ত আছি। জি। উই মাস্টার ট্রেডের সাথে কিভাবে পরিচয় হলো বা কিভাবে জানলেন? উইমাস্টার সম্পর্কে আমি জানছি বিভিন্ন গ্রুপ থেকে। লাইক ফেসবুক অর টেলিগ্রাম গ্রুপ? ফেসবুক থেকে আরেকজন আমারে সাহায্য করেছিল অ্যাকাউন্ট খুলতে। আপনি কত ডলার পেআউট দিয়েছেন এবং এতে কতদিন লেগেছে আপনার? এবং কত কি এর প্যাকেজ ছিল এটা? আর হচ্ছে 50 কে অ্যাকাউন্ট আর হচ্ছে আনুমানিক ১০ থেকে ১৫ দিন ১০ দিনের থেকে ১৫ দিনের আশেপাশে লাগছে সময়। জি। আপনার এই ট্রেডিং যাত্রায় হচ্ছে কোনো আকর্ষণীয় গল্প বা মুহূর্ত আছে যেটা হচ্ছে আপনি শেয়ার করতে চান? আকর্ষণীয় বলতে আমার একদম ফার্স্ট যে প্রপ ফার্ম অ্যাকাউন্ট ছিল ওইটার কথা আমার মনে আছে এখনো। আমার এক ভাই মানে অনলাইনেই তার সাথে পরিচয় ছিল। সে আমাকে বিশ্বাস করে মানে আমার স্কেল দেখছে একটু একটু ভালো পারফর্ম করতেছি। তো বলছে যে এইটা ধরো মানে একটা 5K এর অ্যাকাউন্ট দিছিল মাই ফরেক্স ফান্ডে। তো তারপর বলছিল যে এইটাতে ট্রেড করো। যদি পে আউট পাও মাশাআল্লাহ বড় ক্যাপিটাল দিয়া ট্রেড করতে পারবা। তো আমারে বিশ্বাস করে দিছিল কিন্তু আ আমি হচ্ছে ৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ডেইলি ড্রডাউন হিট করে ফেলাই। আচ্ছা, যদি মানে একটু শুরু তখন থেকে বুঝতে পারছি। তখন বিষয়টা বুঝতে পারছি। এখানে হচ্ছে আমি যতই ভালো এনালাইসিস করি, যতই ভালো এন্ট্রি নিই না কেন, মানে লজিক যতই করা থাকুক না কেন, যদি সাইকোলজি আর নিজের মধ্যে একটু নিয়ন্ত্রণ না থাকে, পসিবল না। জি, জি। আচ্ছা, যদি একটু শুরু থেকে শুরু করতে চাই যে আপনার ওই ৬ বছরের সময় আগে বললেন শুরু করছেন। ওই শুরুটা কিভাবে করছেন? মানে কার থেকে ইন্সপিরেশন আসছে? মানে কোথা থেকে শেখা? ৫ থেকে ৬ বছর। তো কোভিডের আশেপাশের টাইমটা। তো ওই সময় হচ্ছে নিউজে স্টক মার্কেট, তারপর অয়েল ক্র্যাশ ইত্যাদি, ইত্যাদি দেখতেছিলাম। স্টক মার্কেট রিলেটেড। তখন আমি হচ্ছে চিন্তা ভাবনা করছিলাম যে আ টাকা ঢাইলা রাখলেই তো সহজ। মানে মানে কোম্পানি তো উপরেই যায়, মেক্সিমাম কোম্পানি। হুম। তো এরকম ভাবনা চিন্তা নিয়া তারপরে একটু, একটু ইন্টারেস্ট জাগে। তারপরে আস্তে, আস্তে আপনার হচ্ছে আম মানে এইসব ব্রোকারের সাথে পরিচয় হয়। তারপর দেইখা মনে হইছে যে টাকা ইনকাম করা তো ইজি। টাকা ইনকাম করা ইজি। তারপর আস্তে, আস্তে কন্টিনিউ হয়। তখন তো এই যে এই ২ টা প্ল্যাটফর্মে যে কাজ করছি না, এই ২ টা প্ল্যাটফর্মে কাজ করার কারণে সাইকোলজি বেশি নষ্ট হইছে আমার। মানে এটা একটা ব্যাড হ্যাবিট তৈরি করে। দেন এই ফরেক্স এ কিভাবে আসলেন? আমি তো মনে হয় যে ওগুলো হচ্ছে বাইনারি ট্রেডিং, যেটা হচ্ছে হ্যাঁ, ওই যে বাইনারি ট্রেডিং হ্যাঁ, গ্যাম্বলিং টাইপের। গ্যাম্বলিং ফরেক্স এ হ্যাঁ। কিভাবে আসলেন? ফরেক্স এ তারপরে আসছে মানে মাথায় কিছু কাজ করতেছিল না বিভিন্ন গ্রুপ মানে গ্রুপে আরকি থাকে না নতুন, নতুন যে সময় ট্রেডিং সম্পর্কে জানে আগ্রহ তো বেশিই থাকে। তো বিভিন্ন গ্রুপ খোঁজার ট্রাই করছি। তো বিভিন্ন গ্রুপ থেকে আরকি জানতে পারছি যে বাইনারি থেকেও অন্য কিছু আছে। মানে আমি শুধু ওইটাই দেখছিলাম। তারপরে আস্তে, আস্তে অন্যগুলোর ক্ষেত্রেও মানে একটু নজর গেছে। আ আপনার এই জার্নিতে কি মানে কেউ কোনো কারো কি ইন্সপিরেশন ছিল? নাকি কারো আইডল ছিল আপনি যে যার কাছ থেকে আপনি ইন্সপিরেশন পেয়েছেন বা গাইডলাইন পেয়েছেন? এই জার্নিটা সম্পূর্ণ হচ্ছে নিজের মতন কইরা করা লাগছে। আর আল্লাহ ছিল সাথে। তাছাড়া কেউ ছিল না। এই মানে YouTube থেকে বিভিন্ন টাইপের অনেক, অনেক কোর্স করছি। কত যে কোর্স করছি আমি নিজেও জানি না। তখন যে সময় কোর্স করি তখন ফিল হয় যে না কোর্স করতাছি তার মানে প্রফিটেবল হব। কিন্তু আসলে কোর্স করে প্রফিটেবল হওয়া যায় না। দরকার হচ্ছে আপনার শেখার শেষ সাইকোলজি। নেই। মানে অনেক শিখছি। আল্লাহর রহমতে। জি। হ্যাঁ, এখন জানবো একটু আপনার ট্রেডিং স্টাইল বা কৌশল। যদি একটু বলতেন যে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করেন বা কোন কৌশল অবলম্বন করেন? আমি হচ্ছে মাল্টিপল মানে আমি তো এক্সপার্ট অ্যাডভাইজার নিজে বানাইতে পারি একটু একটু। আল্লাহ জি। সামর্থ্য দিছে। তো ট্রাই করি। বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি বানাইছি আমি। তো সব টেস্ট করা কমপ্লিট। মোটামুটি সবই ধরতে গেলে টাইপের স্ট্র্যাটেজি টেস্ট করা কমপ্লিট। তো আমার কাছে ২-৩ টা স্ট্র্যাটেজি আছে বেটার মনে হয় আমার কাছে। তো তার মধ্যে একটা হচ্ছে ডাইরেকশন সুইচ। এটা হচ্ছে কি মানে ধরেন আমি যেকোনো একটা randomly ভাবে ট্রেড ওপেন করলাম। ট্রেড ওপেন করার পর আ
কারণ ট্রেডটা লসে গেল, লসে গেলে আমার হচ্ছে ওই ট্রেডের যে স্টপ লস হিট করবো না, তার কিছুক্ষণ পরে আমার হচ্ছে নিউ ট্রেড ওপেন হবে অপোজিট ডাইরেকশনে, মানে ডাইরেকশন সুইচ করে। হুম তো ট্রেন্ড এই জিনিসটা মানে বেশি ভালো কাজ করে হচ্ছে যেগুলা ট্রেন্ডিং মার্কেট না, যেমন কি গোল্ড, তারপর নাসডাক ইত্যাদি জি। ইত্যাদি পেয়ার্স গুলোতে বেটার কাজ করে। আপনি কি তাহলে গোল্ডে ট্রেড করেন নাকি অন্য কোনো পেয়ারে ট্রেড করেন? আমি হচ্ছে কয়েকটা পেয়ার সিলেক্ট করছি। আমি হচ্ছে আম নাসডাক সিলেক্ট করছি, গোল্ড সিলেক্ট করছি, US30 ও সিলেক্ট করছি, কিন্তু বর্তমানে US30 এর মুভমেন্ট আমার কাছে ভালো লাগতেছে না, তার জন্য ওইটা সাইডে রাখছি। তারপর UK100 এ রাখছি, তারপর JP2 225 নামের একটা পেয়ার্স আছে, মানে জাপানের আর কি ইন্ডেক্স। তো ওইটার মুভমেন্টটা আমার কাছে এখন পর্যন্ত বেটার মনে হয় সব থেকে। মেইনলি আসলে কোনটা ট্রেড করা হয় আপনার, যে এই কয়েকদিনের যে ট্রেডিং আসলে কোনটা বেশি ছিল? আমি ৩ টা পেয়ার ট্রেড করছি মূলত। একটা হচ্ছে ওই যে জাপানের ইন্ডেক্সটা, আর হচ্ছে UK100, আর হচ্ছে গোল্ড। তারা যেটা বললেন, আপনার তো একাধিক কৌশল না, যেটা হচ্ছে একটা মুভমেন্ট উপরে হচ্ছে ট্রেড করেন এবং ওই উপরে হচ্ছে আপনি এক্সপার্ট অ্যাডভাইজার তৈরি করেছেন, রাইট? যদি একটু আমাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতেন যে আপনার স্ট্র্যাটেজি বা হচ্ছে আপনি কিভাবে ট্রেড নেন, আপনার সেট আপ। স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে প্রথমত যে এইটার ক্ষেত্রে বলি, মানে ইন্ডেক্সটা দেখা যায় না ভাই? জি জি, দেখা যাচ্ছে। জি এখানে হচ্ছে দেখেন, মূলত আমি শুধুমাত্র এই যে ডাইরেকশন সুইচের এই জিনিসটাই যে ফলো করি এরকম না। আমি হচ্ছে ট্রেড তো এন্ট্রি নিল, কিন্তু এন্ট্রি রিজনটা কি, মানে এইগুলাও নিজের মতো না, আলাদা একটা লজিক থাকে না, হুম ওইটাও ক্রিয়েট করার ট্রাই করি। যেমন কি এইখানে এই অর্ডার ব্লক টর্ডার ব্লক আমি মূলত দেখি না তেমন একটা, মানে এমনি আরকি ড্রয়িং করি আরকি। এমনে তেমন একটা দেখা পড়ে না। কিন্তু আমার মেইন কনসেপ্টটা হচ্ছে, মানে মেইন লজিকটা এরকম ভাবে। দেখেন এই যে এইখান থেকে মার্কেট ওপেন হইছে। মার্কেট ওপেন হওয়ার পর বাই গেছে, আবার সেল আসছে। আবার বাই গেছে। কিন্তু বাই যে গেছে, এখানে হচ্ছে দেখেন সেলার্স এর পরিমাণ হচ্ছে একটু একটু করে এন্ট্রি নিতে আছে। আর বাইরে একটু একটু আ মানে শক্তি হারাইতাছে। মানে আমি নিজের মতন করে আরকি লজিক বানাইছি এটা। তো তারপর হচ্ছে এই যে এইখান থেকে স্ট্রং ভাবে কিছুটা সেলার আসছে। আবার আপে গেছে কিছুটা। আবার স্ট্রংলি ভাবে কিছুটা মানে সেলার আসছে। এখানে জি হচ্ছে ইকুয়াল ছিল, এই ইকুয়াল লো। তো এখানে হচ্ছে বায়ার সেলার্স এর যদি কম্পিটিশন হয়, তো আ ওই যে অকশন থিওরি, মার্কেট অকশন থিওরি আছে না? জি জি। অনেকটা ওরকম টাইপেরই। এখানে হচ্ছে সেলাররা স্ট্রং বেশি। তো ব্রেক করছে প্রাইস। তো এইখানে ওভারঅল যদি আমি চিন্তা করি, এই এতটুক সিচুয়েশন। রেঞ্জ পর্যায়ে আছে কিন্তু স্ট্রং বায়ার নাই। তো আমি হচ্ছে তার জন্য সেল নিছি। ওকে, বুঝতে পেরেছি। এটা একটা। এই যে বায়ারের স্ট্রং প্রিভিয়াস মুভ দিলেও এখন রেঞ্জ ক্রিয়েট করতেছে। সেলার বিগ মুভ দেয়ার চান্স বেশি। তো বিগ মুভ আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালোই একটা মুভ দিছে কিন্তু। জি জি। হ্যাঁ, আর হচ্ছে এটা তো জাপানের একটা, মানে একটা অ্যাকাউন্টের আরকি। সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে ইভি 100 এর। ইভি 100 1 মিনিটে শিফট করি। এটা হচ্ছে 28 তারিখে 27 তারিখের এন্ট্রি। 27 তারিখের এন্ট্রি। আপনার হচ্ছে আমরা যদি দেখি মার্কেট কিন্তু অনেকটা প্যাটার্ন এর উপর মুভ করে। এই যে আমরা যে বিভিন্ন কনসেপ্ট ইউজ করি না? অর্ডার ব্লক থেকে আ মার্কেট রিভার্স করব, এন্ট্রি নিই। তারপর জি লিকুইডিটি গ্র্যাব করতে পারে, এন্ট্রি নিই। তো এগুলা মূলত আমি প্যাটার্ন হিসাবেই বুঝি। কারণ ওইগুলা সিমিলারিটি, মানে প্রিভিয়াসলি অনেক জায়গায় দেখছে। তার জন্যই ওই কনসেপ্টটা তৈরি হইছে। ওই স্ট্র্যাটেজিটা তৈরি হইছে। তো এইটাও এক ধরনের প্যাটার্ন। তো আমি হচ্ছে প্রিভিয়াসলি এরকম অনেক সিচুয়েশনেই দেখছি। তো এখানে হচ্ছে বিগ মুভ দেওয়ার পর ধরেন এখানে হচ্ছে একটু রেঞ্জ পর্যায়ে ছিল। তো রেঞ্জ পর্যায়ে যায়া এই যে এই হাইটা মানে গ্র্যাব করছে। তারপর ড্রপ করছে না প্রাইস। মোস্ট জি। প্রবাবিলিটি মিনিমাম হচ্ছে এই লেভেল পর্যন্ত, মানে এইটার ধরেন এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা অনেকটা হাই। তো এই প্রিভিয়াস আরকি এক্সপেরিয়েন্স থেকে বুঝতে পারছি। তো ওই অনুযায়ী আমি এইখানে, মানে এইখানে এন্ট্রি ছিল। ডাইরেকশন সুইচেও আমার হচ্ছে সেল ছিল।
তো এইখানে হচ্ছে এন্ট্রি ছিল, অবশ্য বেশি একটা মুভ দেয়নি, রিভার্স করে ফেলাইছিল, অবশ্যই এই এতটুক মুভ দিছে। জি, জি, বুঝতে পেরেছি। মানে একতরফা মুভ দিলে অপোজিট ডাইরেকশনে কিছুটা রিট্রেস করার সম্ভাবনা অনেকটা হাই। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা দাঁড়ান, এটার ক্ষেত্রে এই যে এইটার ক্ষেত্রেও একতরফা মুভ, কিন্তু প্রিভিয়াসলি একতরফা মুভ অনেকটা। আর এইখানে হচ্ছে আমি হচ্ছে এই মুভের কারণেই মূলত আমার এখানে সেল নেওয়া, না হইলে আমার এখানে কিন্তু বায়ের কন্ডিশন ছিল। এখানে আমার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে মার্কেটের কারেন্ট প্রিভিয়াসলি কি হইছে না না হইছে ওইটা ইম্পর্টেন্ট না, কারেন্ট ডাইরেকশনটা কি। কারেন্ট ডাইরেকশনটা হচ্ছে আপ, তো আমার আপ, আপে হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হচ্ছে এই যে প্রিভিয়াস প্যাটার্ন অনুযায়ী আমি প্যাটার্ন ফলো করি মূলত অনেকটা। এরকম টাইপের সিচুয়েশন আমি অনেকবারই দেখছি। তো মার্কেট হচ্ছে মুভ ভালো দিছে, মানে এটা রিকভার করতে আসে নাই এখন পর্যন্ত। তো মোস্ট প্রবাবিলিটি এইটা হয়তো আপনার হচ্ছে এই পর্যন্ত যাবে না মার্কেট, তার আগেই মুভ দিবে। তো আমার হচ্ছে এইখানে এন্ট্রি ছিল, মাশাআল্লাহ ওই এক্সপার্ট অ্যাডভাইজারও এন্ট্রিটা নিছিল। তো এইখানে হচ্ছে মানে মাশাআল্লাহ একটা ভালো মুভ দিছে। মিনিমাম হচ্ছে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত মুভ দিছে। মুভ দেওয়ার পর আবার আপে গেছে। ওই যে প্রিভিয়াস একটা এই যে দেখাইছিলাম না? এই যে এটা, এটার মতন আপনার এতটুকুই। বুঝতে পারছি। আপনার গোল্ডের ট্রেডিং কি নাই এখানে? গোল্ডের ট্রেডিং না, আমি হচ্ছে যেই ২ টা অ্যাকাউন্টে পে আউট দিছি ওইটাতে জি। হচ্ছে গোল্ডে আমি ট্রেড করিনি। মানে পেয়ার্স আমি আলাদা রাখছি। ও, ইন্টারভ্যালস বুঝতে রুলস পারছি। এর কারণে মূলত। ওকে, ওকে, বুঝতে পারছি। আপনি এখানে কি কোনো ইন্ডিকেটর ব্যবহার করেছেন কিনা, বা হচ্ছে আপনার ওই ইয়ের ক্ষেত্রে কোনো ইন্ডিকেটর ইউজ করেছেন কিনা? না, আমি মূলত ইন্ডিকেটর ইউজ করি না। ইন্ডিকেটর খারাপ না, কিন্তু ইউজ করি না মূলত। ওকে, ইন্ডিকেটর আমার প্রয়োজন পড়ে। আমি ইন্ডিকেটর হিসাবে আমি এই যে সেশনের এই জিনিসটা ইউজ করি। তাছাড়া আর কিছু ইউজ করি না। বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যে আ আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার কোনো পার্সোনাল বা ব্যক্তিগত স্ট্র্যাটেজি আছে যেটা হচ্ছে আপনি শেয়ার করতে চান? যে আপনার নিজের তৈরি কোনো স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি নিজের তৈরি শেয়ার করব কিনা? হ্যাঁ, হ্যাঁ, না, এরকম তো শেয়ার করার ওরকম স্ট্র্যাটেজি নাই মতো। বুঝতে মানে পারছি। আমি হচ্ছে নিজের মতন করে এটা আসলে আমার সম্পূর্ণ নিজের কনসেপ্ট ধরতে গেলে। এই যে বায়ার সেলার্স এর জিনিসটা হুম, বুঝাইছি না? জি, এটা হচ্ছে মার্কেট অপশন থিওরির কিছু ভিডিও দেখছিলাম। তো আমি চিন্তা করছি অর্ডার ব্লক, মানে আইসিটি কনসেপ্ট, তারপর সাপ্লাই ডিমান্ড কি কয় স্মার্ট মানি কনসেপ্ট হুম, ইত্যাদি, ইত্যাদি। তো মূলত এটা হচ্ছে মানে কনসেপ্টটারে আমি কিভাবে বুঝি এটা আমি আগে বলি। কনসেপ্ট মূলত হচ্ছে মার্কেটে আমি কিভাবে দেখি ওইটা। মানে এইটাই আমি আরকি বুঝি। তো নিজের মতন করে দেখার জন্য আমার নিজের একটা কনসেপ্ট বানাইছি আরকি। এই এতটুকুই। ওকে। একটু উপকার হতো যদি হচ্ছে আপনি আমাদের উইমাস্টার ট্রেডের ড্যাশবোর্ডে গিয়ে একটু দেখাতেন আপনার ট্রেডিং গুলো বা হচ্ছে আপনার প্যাকেজটা। ড্যাশবোর্ডে জি, আমি মূলত ৪ টা অ্যাকাউন্ট পাইছিলাম। মানে ৪ টা অ্যাকাউন্ট বলতে এই যে এই অ্যাকাউন্টটা আছে না 50 কে, জি। এটা মূলত গিফট হিসেবে পাইছিলাম এই অ্যাকাউন্ট কেনার পর। তো অফার আর চলতেছিল বোগো ২০ হিসেবে টাকা। পেয়েছিলেন। জি, হ্যাঁ, হ্যাঁ। এইটা মূলত আমি প্রফিটটাই ছিলাম, কিন্তু আমার হচ্ছে আ স্ট্র্যাটেজি সুইচ করার কারণে মানে অন্য একটা স্ট্র্যাটেজি আমি ট্রাই করতেছি, মানে ট্রাই করতেছিলাম। তো ওইটার জন্য মধ্যের থেকে ড্রডাউন হিট করে ফেলেছিলাম। না হলে প্রফিটেই ছিল। ও, আচ্ছা, বুঝতে এইটা পারছি। হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে এই যে নাম্বার কত? এই যে লাস্টে ৩৯২। এটার হচ্ছে এটাতে মূলত আমি সম্ভবত ইউকে 100 টাই করছি। তাছাড়া অন্য কোনো ছিল না। হ্যাঁ, এইটা ইউকে 100। আমার জি, হচ্ছে আল্লাহর রহমতে একদিনকে লস ছিল। একদিনকে লস ছিল, তাছাড়া বাকি দিন প্রফিট আল্লাহর রহমতে। ওকে, বুঝতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি আপনার যে ১ম যে অ্যাকাউন্টটা ছিল সেটা এখনো আছে। আ ওইটা কি আসলে মানে পরবর্তীতে আবার একটা অ্যাকাউন্ট নেওয়ার কারণ কি ছিল? আ এ এই অ্যাকাউন্ট মানে এই 200 কে। জি, জি, ওইটা এখনো ফুল ট্রেডিং লেখা আছে। এইটা মূলত হচ্ছে কারণ
আমার এইটাতে আছে না 2% হিট করছিল, কিন্তু রুলসটা মানে 2% এর রুলস তো জানেনই, হ্যাঁ, ওইটা হ্যাঁ, হিট হ্যাঁ। করছিল। তো আমি হচ্ছে ইন্টেনশনালি ভাবে হাই রিস্ক নিই না আমি মূলত। এই যে এই নো আরসির অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার রিস্ক একরকম থাকে, আর এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিন্ন রকম। মানে এইখানে হচ্ছে একদম স্মল টাইপের রিস্ক থাকে আমার, মানে ছোট ছোট রিস্ক নিই। তো ওরকম ভাবেই ট্রেড কন্টিনিউ করি। তো আল্লাহর রহমতে আমার হচ্ছে ড্রডাউনে ছিল, আমি হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত ওই মানে কন্টিনিউ করতে আছি এখন পর্যন্ত। ওই ড্রডাউন থেকে ব্রেক ইভেন পর্যায়ে আজকে গেছিল। তো আজকে এখন পর্যন্ত ট্রেড কন্টিনিউ আছে, বাকিটা আল্লাহ ভালো জানে কি হয় না হয়। ওকে। হ্যাঁ, আপনি হচ্ছে ইয়ের ক্ষেত্রে হচ্ছে কিভাবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করেন, বা ও কিভাবে ট্রেন করেছেন ইয়েটাকে মানি ম্যানেজমেন্ট ক্ষেত্রে, বা ট্রেডিং আসলে কতগুলো ট্রেড নেবে একদিনে, এইগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে আমার হচ্ছে লিমিটেশন আছে। মানে প্রপ ফার্মে যেহেতু কাজ করতেছি, একটু প্রফেশনাল লেভেল দিয়েই তো কাজ করা লাগবে। তো আমার হচ্ছে মেইনলি আমার ডেইলি একটা নির্দিষ্ট আপনার লিমিট থাকে। ক্যামেরাটা একটু অন করতে হবে। ক্যামেরা অন না। ডেইলি ট্রেড লিমিট মানে আমার ওরকম ভাবে সেট করা না যে ডেইলি একটা ট্রেড নেওয়ার পর অফ হয়ে যাবে, এরকম না। কিন্তু আমার হচ্ছে হাইস্ট হইলে ২টা মানে ২টা ট্রেড, একদম হাইস্ট হইলে। কিন্তু মাঝে মাঝে এমন দেখা যায় যে সম্ভব মানে ভুলবশত আরকি একটা কইরা যায়। যেমন কি একটা অ্যাকাউন্টে কিন্তু আমার ৩টা ট্রেড একদিনে ছিল। ওইটা জি, একটা ট্রেড এক্সট্রা ভুলবশত কইরা গেছিল। তাছাড়া এমনে হাইস্ট হইলে আমার ২টা ট্রেড একদিনে। আর হচ্ছে লস লিমিটের কথা যদি বলেন, একদিনে আমি সর্বোচ্চ ৪% এর বেশি মানে রিস্ক নিই না। আর হচ্ছে একটা মানে কি কই মানে একটা দিনের মধ্যে আমার হচ্ছে যদি প্রফিট মানে 2% প্লাস হিট করে, জি। তাহলে আমার ওই দিন মানে আর কোন পজিশন ওপেন করি না। 2% প্লাস 2% 2.2% আরকি। এর আগে টু যদি পয়েন্ট আমি দেখি তাইলে হ্যাঁ, মানে 1.9 থেকে 2.2 এইটার মাঝে থাকার ট্রাই করি। এর বেশি নেওয়ার ট্রাই করি না। মানে কনসিস্টেন্সি স্কোর তাইলে আপ ডাউন হয়ে আছে বেশি। ওকে, ওকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর হচ্ছে মূলত আহ, এই যে রিস্ক কনসিস্টেন্সি আর হচ্ছে এই রিওয়ার্ড মানে ডেইলি যে একটা প্রফিট কনসিস্টেন্সি, হ্যাঁ, এই দুইটা মূলত বেটার আমার মতে। কারণ হচ্ছে এই দুইটার কারণে ডিসিপ্লিন থাকা যায়। মানে জোর কইরা হইলেও ডিসিপ্লিন থাকতে হইব, এরকম ভাবনা চিন্তা তৈরি হয় মাইন্ডসেটে। জি। আমাদের হচ্ছে এখন রিস্ক কনসিস্টেন্সি এবং প্রফিট কনসিস্টেন্সি দুইটা রুলসে আছে। কিন্তু হচ্ছে 5K থেকে 25K পর্যন্ত যে অ্যাকাউন্টগুলো আছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে রিস্ক কনসিস্টেন্সি নাই, আপাতত উঠে দেওয়া হয়েছে। 50K অ্যাকাউন্টে হচ্ছে রিস্ক কনসিস্টেন্সি ছিল, এরপর উঠাই দেওয়া হয়েছিল, এরপর আবার নতুন করে আবার এখন 50K তো হচ্ছে রিস্ক কনসিস্টেন্সি আছে। কিন্তু আগে যারা হচ্ছে এক প্যাকেজ নিয়েছে যখন হচ্ছে ছিল না, তাদের সমস্যা নেই। মানে এখন থেকে যারা প্যাকেজ নতুন করে নিবে তাদের জন্য হচ্ছে রিস্ক কনসিস্টেন্সি রুলসটা থাকবে। এটা বেটার, মানে রিস্ক কনসিস্টেন্সি বিষয়টা কি আমাদের ওভার রিস্ক নেওয়া থেকে বিরত রাখে। এইটা একটা ভালো জিনিস। কিন্তু আমার হচ্ছে এই যে এই বর্তমান যে অ্যাকাউন্ট আছে না, এই জি। 50K, এইটা মূলত ভালো পারফর্ম করার আরেকটা কারণ হচ্ছে রিস্ক কনসিস্টেন্সি না থাকা। মানে মূলত আমার হচ্ছে স্টপ লসটা একটু হাই লেভেল রাখি, তো মানে রাখতে আছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে। তাছাড়া আমার রিস্ক রিওয়ার্ড মানে 1:2 র উপরেই থাকে। আচ্ছা, আপনার এটার রিস্ক ক্ষেত্রে ম্যানেজ ঠিক আছে, বুঝতে পারছি। আপনি নির্দিষ্ট কোনো লট সাইজ ইউজ করেন যেটা হচ্ছে আ নাকি হচ্ছে চেঞ্জ হয় আপনার ট্রেড অনুযায়ী? না, আমার হচ্ছে নির্দিষ্ট ফিক্স থাকে। কারণ হচ্ছে লট সাইজ যে সময় আপ ডাউন মানে আপ ডাউন করে, তখন হচ্ছে সাইকোলজির উপর খারাপ একটা প্রভাব পড়ে। এটা আমি ফিল করি। মূলত আপনার লট সাইজ কত থাকে সাধারণত? লট সাইজ মূলত আমার হচ্ছে যদি 50K এর এই যে আ কোনটা? একটাতে হচ্ছে আমার ২৯.৭ মানে 29.7, আর হচ্ছে আরেকটাতে 308। ইউকে 100 যেটা আছে না, ওইটাতে হচ্ছে 29.7 থাকে। ফার্স্টের দিনকে আমি কি করছিলাম, 0.29, 0.29। না, এখানে হচ্ছে ইউকে 100 এর আবার ও, লট সাইজ হচ্ছে গোল্ডে। বেশি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। বুঝতে পারছি।
তো আমার হচ্ছে ক্যালকুলেট কইরা নিই আমি আগে ভাগে যে আমার স্টপ লস এতটুকু, আমার হচ্ছে লট সাইজ কিরকম আসতে পারে। তো এটা আগে ওকে, ভাগে ওকে, বুঝতে ক্যালকুলেট পারছি। করে নিই। আচ্ছা, যখন হচ্ছে আপনার কোনো যদি বড় ধরনের ড্র ডাউন হয় সেখানে ওই রিস্কটা কিভাবে ম্যানেজ করেন? রিস্ক যদি আমার ড্র ডাউন যায় আমি হচ্ছে রিস্ক কমায় দিই। মানে মেক্সিমাম মানে কিছু পাবলিকের কথা বলি। মিস্টেক একটা জিনিসই করে, যে সময় হচ্ছে লস হয় তখন হচ্ছে রিস্কটা বাড়াইয়া দেয়। জি, আমি হচ্ছে জিনিসটা উল্টা করি। সেম রাখি অথবা রিস্ক কমায় দিই। এটাতে সাইকোলজিতে একটা ভালো ইমপ্যাক্ট পড়ে। মানে প্রেশারটা কম ফিল হয়। জি, জি, বুঝতে পেরেছি। আপনি যেটা বললেন যে একসময় একই সময় কি একটা পেয়ারই ট্রেড নেয় নাকি হচ্ছে একাধিক পেয়ারে ট্রেড নেয়? এরকম কোনো কিছু আছে কিনা? আমি একটা টাইমে হচ্ছে একটা অ্যাকাউন্ট একটা ট্রেডেই ওপেন করি। আর মানে অন্য মানে ৩ টা অ্যাকাউন্টে রানিং থাকে। তো আমার হচ্ছে একটা টাইমে আমার একটা পেয়ারসে মানে একটা ট্রেডেই ওপেন হয়। আচ্ছা। আপনি তো অবশ্যই তাহলে ভিপিএস ইউজ করেন, রাইট? হ্যাঁ, আমার হচ্ছে VPS ইউজ করা লাগে। অবশ্য কারেন্টের কারণে আর বিভিন্ন জিনিসপত্রের কারণে, না হইলে VPS ও ইউজ করা লাগতো না। বুঝতে পারছি। এমন কোনো কৌশল বা অভ্যাস আছে যেটা হচ্ছে আপনাকে মানসিকভাবে সাহায্য করে বা হচ্ছে আপনাকে শান্ত রাখে? হ্যাঁ, এরকম একটা জিনিস আছে। না হচ্ছে যদি এক্সপার্ট অ্যাডভাইজার এর কথা বাদ দিই, সাইডে রাখি। জি, যদি আমি ম্যানুয়ালি ভাবে ট্রেড নিই না, তাহলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে একটা ট্রেড মানে ট্রেড নিছি, ট্রেড নেওয়ার পর মার্কেট থেকে আউট। কোন জি। মার্কেটের দিকে ওই টাকা মানে কিছু ক্ষেত্রে দেখা যায় যে মনিটর করে পাবলিকে। হুম, মানে এন্ট্রি নেয়, প্রাইস বারবার মনিটর করতে থাকে যে প্রাইস কতদূর গেছে না গেছে। তো জি। এই ক্ষেত্রে কি করি এন্ট্রি নিই, মানে পিসি, প্ল্যাটফর্ম সব অফ করে দিই। ১ ঘন্টার জন্য, মিনিমাম ১ ঘন্টা। তারপর হচ্ছে দেখা। মানে হলে এসএল না হলে টিপি। মানে ২ টার যেকোনো একটা হইব। কারণ ট্রেডিং হচ্ছে ফুল গেম অফ প্রবাবিলিটি। একদম লাস্ট টেক প্রফিট এর সামনে থেকেও প্রাইস মুভ করে স্টপ লস এর দিকে যেরকম যায়, আবার জি। স্টপ লস এর সামান্য হালকা একটু গ্যাপ রেখেও আবার টেক প্রফিট হিট করে। এটা আমার সাথে ১ বার ২ বার হয় নাই, প্রচুর বার হইছে। মানে অনেকবারই হইছে। ওকে, বুঝতে পারছি। আ ট্রেডিং শেখার ক্ষেত্রে আপনি আসলে কি আ সাজেস্ট করবেন? YouTube, কোনো বই বা কোনো কোর্স? ট্রেডিং শেখার ক্ষেত্রে ট্রেডিং শেখার ক্ষেত্রে হচ্ছে আমার মতে, আমার কাছে এখন যা মনে হইতাছে, মানে কোন কনসেপ্ট আমি ছোট করতেছি না, কিন্তু অন্য কনসেপ্ট গুলোর থেকে আমার মনে হয় মার্কেট অপশন থিওরিটা বেটার। অর্ডার ফ্লো, মার্কেট অপশন হুম, থিওরি কিছুটা আরকি। ধরেন যদি কোন মানে কাজ নাই করলো কিন্তু একটা লজিক পাওয়া যায়, মানে যে আমি কেন এন্ট্রিটা নিতেছি। মানে একটা মার্কেটে এজ তৈরি হয়। বুঝতে পারছি। আ ওই কাজ করার আপনার অভিজ্ঞতা কেমন গেছে? কথা একটু বাইচে আসছে। জি, বলছি যে ওই মাস্টার ট্রেডের সাপোর্ট আপনার কেমন লেগেছে? বা এইখানে কাজ করছে আপনার অভিজ্ঞতা কিরকম? না, এটা আমি অনেস্টলি বলতে গেলে হচ্ছে এটা সত্যি আমার কাছে ভালো লাগছে। ওই মাস্টার ট্রেডটা সত্যি আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, জি, আপনি তো জানেন মনে হয় আমাদের বাংলাদেশ কাস্টমার সাপোর্ট আছে। হ্যাঁ, যেকোনো টাইম আপনাদের হচ্ছে সাথে মানে বিশেষ করে হইলো যে সাইফুল ভাইয়ের সাথে আমার একদম ফার্স্ট এর থিকা মানে একটু কথাবার্তা হইতো। তখন অবশ্য জানতাম না মানে তার বিষয়। তো জি, আমার হচ্ছে ভালোই হেল্প করছে। মানে মাশাআল্লাহ ভালো। আপনার সাথে আ তো নরমাল এখন পরিচয় হইছে। আর হচ্ছে ইভেন্টের সময় আপনারে দেখছিলাম। ঢাকা যে ইভেন্টটা হইছিল না, ওই জি। সময় গেছিলাম তো আমি। ও, বুঝতে পারছি। আচ্ছা, খেয়াল নেই হয়তোবা অনেকেরই রে। না অনেক হ্যাঁ, স্বাভাবিক। অনেক মানুষ ছিল তো। আমাদের আর কিন্তু আমি এই যাইয়া খুলনায় ছিলাম হচ্ছে এক চিপায় বইসা ছিলাম। মানে মানে শুধু চুপচাপ এরকম তাকাইয়া ছিলাম। আর কোন কিছুই ছিল না। মানে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি ছিল না তেমন। খুলনায় ইভেন্ট করেছি। এই ২৫ তারিখে আমাদের খুলনায় ইভেন্ট গেছে। হ্যাঁ, আমার যাওয়ার তো ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি তো খুলনার বাসিন্দা না। এটার কারণে যাওয়া হয়নি। খুলনা ছাড়াও ঢাকা নাহলে থেকে আমার অনেক যাওয়া আসছে। ঢাকা থেকে আসছে, সাতক্ষীরা থেকে আসছে। ঠিক হলো। আমিও তাইলে যাইতাম। যদি এরকম হ্যাঁ, মানে মানে এরকম কোনো বলতে পারতাম। রেস্ট্রিকশন তো নাই। আমরা তো বলে দিছিলাম এখানে। আমি সবাই ভাবছি আসতে পারবে। শুধুমাত্র খুলনা, মানে কারণ খুলনাতেও তো ১০০ জনের তো উপরেই আছে।
হ্যাঁ, তো হ্যাঁ। আমি যদি এখন তাদের সিট দখল করি, বিষয়টা কিরকম? মানে না, সমস্যা ছিল না। আসলে আসতে পারতেন। আচ্ছা, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ইভেন্ট হলে যাবো অনে। আচ্ছা, যাই হোক আমরা প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি ইন্টারভিউ। এবং আমরা জানলাম আজকে এমডি রাহাত ইসলাম তন্ময় ভাইয়ের জার্নি, তার ট্রেডিং জার্নি, তার স্ট্র্যাটেজি এবং ওই মাস্টারদের সাথে কাজ করার অভিজ্ঞতা। আহ, আমরা জি ভাই, একদম শেষ পর্যায়ে এসেছি। যদি আর কিছু বলার থাকে। আপাতত তো আর কিছু বলার নাই। তো আমি হচ্ছে কিছু কিছু উপদেশ দিতে চাই আরকি। জি, শিওর। উপদেশ বলতে ছোট ভাই হিসাবে, মানে অনেকেই তো আমার থেকে অনেক সিনিয়র। তো সিম্পল, মানে ট্রেডিংটা অনেক কঠিন বিষয় না। এটা হচ্ছে গেম অফ প্রবাবিলিটি। আর হচ্ছে এখানে একটা স্ট্র্যাটেজি, মানে যদি মনে হয় আপনার কাছে মানে কোনো একটা স্ট্র্যাটেজি বেটার, ওইটা নিয়ে ট্রাই করা উচিত শেষ পর্যন্ত। মানে শেষ পর্যন্ত ধরেন ১০ টা অ্যাকাউন্ট মিনিমাম ট্রাই করা উচিত যে এটা কতটুকু প্রফিটেবল, কতটুকু মানে লসের মধ্যে থাকে অ্যাকাউন্টটা। তো লাস্টে দেখা যাইব যে মানে ৩-৪ টা স্ট্র্যাটেজি নিয়েও যদি কেউ কাজ করে না, কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি হইলেও মিনিমাম প্রফিটেবল বের হবে। মানে ওই স্ট্র্যাটেজির মধ্যেই মডিফিকেশন করতে, করতে এমনভাবে তৈরি হবে যে ওই স্ট্র্যাটেজি প্রফিটেবল হয়ে গেছে। জি। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে শেষ করব। আহ, নতুন কোনো পেআউট নিয়ে, নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে আবার সামনে আসবো। এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। এবং রাহাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।